স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ব্যাপক যাচাই বাছাই করেই প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৃহস্পতিবার বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। চিফ হুইপ বলেন, 9,38,000 কোটি টাকার বাজেট অনেক যাচাই বাছাই করেই দেওয়া হয়েছে ও 63টি পণ্যের শুল্ক কমানো হয়েছে। এই বাজেট জনবান্ধব এবং জনগণের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। বাজেটের উপর আলোচনার জন্য বিরোধী দলকে 31% সময়ে দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি আরো বলেন, সরকারের দেয়া বাজেটকে গ্রহণ করেছে বিরোধী দলও, তাই এই বাজেট বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাই। উত্তরাঞ্চলের সাধারণ মানুষ যাতে কৃষিকাজে প্রয়োজনীয় পানি পান সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। এটি বাংলাদেশকে বাঁচানোর একটি প্রকল্প। বাজেটেই বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম বিরোধী দল আগাগোড়া অংশগ্রহণ করেছে এবং বিরোধী দল সব মিলিয়ে তারা প্রায় 31% সময় কথা বলে। সরকার এবং বিরোধী দল ঐক্যবদ্ধভাবে দেশটাকে দাঁড়া করতে চায়, তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চায়, তার সার্বভৌমত্বকে সঠিক রাখতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়। মন্দ শ্রেণীর খেলাপি ঋণ গ্রহীতারা এককালীন শুধু মূল অর্থ পরিশোধের মাধ্যমে দায় মুক্তি পাবেন। খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের এমন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এমন সিদ্ধান্ত পুরো ব্যাংক খাতকে প্রশ্নের মুখে ফেলতে পারে, সেই সঙ্গে খেলাপিদের বিশেষ সুবিধা নেতিবাচক বার্তা দিচ্ছে অর্থনীতিতেও। বিস্তারিত প্রতিবেদনে। খেলাপি ঋণ কমাতে মরিয়া বাংলাদেশ ব্যাংক। একের পর এক সুবিধা আর ছাড়ের ছড়াছড়ি এখন খেলাপিদের জন্য। এবার খেলাপি ঋণ কমাতে বড় ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন মন্দ বা খেলাপি ঋণের পুরো টাকা এককালীন পরিশোধ করে দায়মুক্ত হতে পারবেন গ্রাহকরা। নতুন এই সিদ্ধান্তের ফলে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে যেসব খেলাপি ঋণ অনাদায়ী পর্যায়ে চলে গেছে সেসব ঋণের আসল অংশটুকু আদায় করে পুরো সুদ মওকুফ করে সেই ঋণদাতাকে এক্সিট সুবিধা দেওয়া যাবে। তবে এই ঋণ পরিশোধ করতে হবে আগামী 31 ডিসেম্বরের মধ্যে। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তকে অনৈতিক বলছেন বিশেষজ্ঞরা। জানান, এর ফলে খেলাপিরা আরো বেশি উৎসাহিত হবে। খেলাপি ঋণ কমানোটা আমাদের দায়িত্ব, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু আমি যদি শুধু আসল টাকা দিয়ে সুদ পুরোটাই মাফ করে দিই, তাহলে পুরো ব্যাংকিং সেক্টর বিপদে পড়বে। তারা দেখবে যে খেলাপি হওয়া তো ভালো, কারণ ঋণ সুদ দিতে হবে না। আমাদের প্রশ্ন থেকে যায় যে যারা হচ্ছে গুড বরোয়ার, যারা হচ্ছে নিয়মকানুন মেনে এখান থেকে ঋণ গ্রহণ করেছেন, তারা সুদ এবং হচ্ছে আসল সহকারে ব্যাংকের টাকা ব্যাংকে ফেরত দিয়েছেন, তাদের উদ্দেশ্যে তো আসলে কোনো লাভ হলো না। খেলাপিদের জরিমানার বদলে পুরস্কৃত করার এই সিদ্ধান্ত নিয়মিত গ্রাহকদের মধ্যেও ভুল বার্তা দিচ্ছে বলছেন তারা। মানুষের চিন্তা তো এভাবে আসেই যে আমি লোন নিলাম, আমি খেলাপি হলাম না, আপনি লোন নিলেন, আপনি খেলাপি হয়ে গেলেন, এখন আপনি সুদ দিবেন না, কিন্তু আমি যেহেতু খেলাপি হই নাই আমাকে সুদ দিতে হচ্ছে। এটা আমার মনে হয় চিন্তা করা উচিত। যারা দুষ্ট বড়োয়ার আছে তারা কিন্তু আসলে প্রত্যক্ষভাবে এখানে রিওয়ার্ডেড হচ্ছে, পুরস্কৃত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বরে দেশে মোট খেলাপি ঋণ ছিল 5,57,217 কোটি টাকা, যা মার্চের শেষে 31,487 কোটি টাকা বেড়ে 5,88,704 কোটি টাকায় দাঁড়িয়েছে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। সংকটে থাকা 4টি আর্থিক প্রতিষ্ঠানকে পুনরুদ্ধারের সুযোগ দিতে 3 মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া 5টি শর্ত পূরণ করতে না পারলে ব্যাংক রেজুলেশন আইন 2026 অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অবসায়ন কার্যক্রম শুরু করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডকে এই সময় দেওয়া হয়েছে। বুধবার এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে এই সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, নির্ধারিত 3 মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব পরিচালনা পর্ষদ ও স্পন্সর শেয়ার হোল্ডারদের মাধ্যমে নতুন মূলধন যোগান দিতে হবে এবং প্রয়োজনীয় তারল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিজস্ব সম্পদ বিক্রি, বকেয়া ঋণ আদায়, খেলাপি ঋণ নির্ধারিত পর্যায়ে নামিয়ে আনা এবং সাধারণ ও ব্যক্তিগত আমানতকারীদের পাওনা পরিশোধ নিশ্চিত করতে হবে।
2025-26 অর্থ বছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,31,000 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 27,000 কোটি টাকা বেশি। তবে এই নিয়ে আপাতত বড় কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বর্তমানে ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত তারল্য রয়েছে, ফলে সরকারের ঋণ গ্রহণের কারণে শিল্প কারখানা উৎপাদন খাতে ঋণ প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই। এছাড়া অর্থনৈতিক কার্যক্রম বিবেচনায় রেখে সরকারি ঋণ ও ব্যাংকিং খাতের তারল্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শেষ 2 মাস মে ও জুনে রাজস্ব আদায়ে বড় প্রবৃদ্ধি হলেও সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায় হয়েছে 4,15,000 কোটি টাকা। এতে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি হয়েছে প্রায় 88,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, নতুন অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে। এজন্য রাজস্ব আদায় বাড়াতে কর ফাঁকি বন্ধ করা সহ করজাল সম্প্রসারণ এবং এনবিআর এর ডিজিটালাইজেশনের বিকল্প নেই বলে মনে করেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। বিদায়ী 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 88,000 কোটি টাকা কম আদায় হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর এর প্রাথমিক হিসাবে দেখা গেছে, সদ্য সমাপ্ত অর্থ বছরে 5,03,000 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 4,15,000 কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে থাকলেও 2024-25 অর্থ বছরের তুলনায় আদায় বেড়েছে 12% বেশি। যদিও এনবিআর বলছে, চূড়ান্ত হিসাবে আদায়ের পরিমাণ আরও বাড়বে, সেক্ষেত্রে প্রবৃদ্ধি আরও বাড়বে এবং ঘাটতির ব্যবধান কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন করাও চ্যালেঞ্জিং হবে। এজন্য করদাতাদের দায়বদ্ধতা এবং এনবিআরকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন তারা। সকলকে আয়ের আওতায়, করের আওতায় আনতে হবে। আনলেই তখন ট্যাক্স জিডিপি রেশিও উপরে উঠবে, অর্থনীতির যে বৈষম্য চলছে সেটাও দূর হবে। তো এইটার জন্যই এবছরেরটার বাজেট বাস্তবায়নটা চ্যালেঞ্জিং। এখানে শুধু এনবিআরকে দায়ী করলে হবে না, যে কর দেবে তাকেও তার সহায়তা লাগবে এবং এনবিআর কারেকশন করতেছে ঠিক মতন করতেছে কিনা সেখানে তার একটা সক্ষমতার ব্যাপার এসে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, বিদায়ী অর্থবছরের রাজস্ব আদায় সন্তোষজনক হলেও ঘাটতি পূরণে কর ফাঁকি বন্ধ করা সহ এনবিআর এর ডিজিটালাইজেশনে গুরুত্ব দিতে হবে। ঘাটতি থাকার কারণে ঘাটতি অর্থায়নটা কিন্তু সরকারকে করতে হয়, যেটা অর্থনীতির উপর একটা চাপ পড়ে। অতএব সেই চাপটা যখন সমষ্টিক অর্থনীতিকে বিরূপ প্রভাব পড়ে, তখন সেই প্রভাবটা থেকে কিন্তু মুক্ত করার উপায়ও সেই এনবিআরকে। অতএব এনবিআরকে এখন লক্ষ্যমাত্রা স্থির করতে হবে যে আমি 12% সন্তুষ্ট থাকব, নাকি আমার জিডিপির দিকে তাকিয়ে আমার এটাকে আরও বেগবান করব। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্শক, আমরা এর আগে যেমনটি বলছিলাম, খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ যে নির্দেশনা সেটি আসলে নিয়ে একটু আলোচনা সমালোচনা হচ্ছে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিআইবিএম এর অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব। আমরা অপেক্ষা করছি। আহসান হাবিব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। আমরা একটা প্রতিবেদন দেখিয়েছি যেখানে কেন্দ্রীয় ব্যাংক সাম্প্রতিক একটা সার্কুলার জারি করেছে যে যারা খেলাপি এবং মন্দ ঋণ তারা এককালীন শুধুমাত্র আসল টাকা দিয়েই এক্সিট সুবিধাটা পাবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত, যদি ফেয়ারনেস পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, তাহলে এ ধরনের ইনিশিয়েটিভ কখনো আমরা আশা করি না। কিন্তু আসলে এই মুহূর্তে ব্যাংকিং সেক্টর যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, আমাদের খেলাপি ঋণ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু আমাদের পলিসি মেকারদের কাছে খুব একটা অপশন নাই। যে সমস্ত প্রবলেমের কথা আমরা এই লোন ডিফল্টের কারণ হিসেবে আইডেন্টিফাই করছি, সেগুলোর সলিউশন কিন্তু একেবারে শর্ট টার্ম না। লিগ্যাল এনফোর্সমেন্ট বলেন, গভর্নেন্সের ইমপ্রুভমেন্ট বলেন, এগুলো অনেকটাই মিডিয়াম টার্ম, লং টার্ম সলিউশন। এবং সেক্ষেত্রে এই যে শর্ট টার্মে যে একটা জটিল পরিস্থিতির মধ্যে আপনি আছেন, যে আপনি লিকুইডিটি শর্টেজের দিকে চলে যাবেন, আপনার নতুন লোন দিতে পারছেন না, ব্যাংকগুলো বেশিরভাগ ক্ষেত্রে আয় করতে হচ্ছে কিন্তু কমিশনের ইনকাম, অন্য ইনকাম থেকে।
এই যে লোনগুলো ঠিক মতো দেওয়ার ক্ষেত্রে একটা ওভার কশাস অ্যাপ্রোচ ফলো করছেন। সুতরাং এই যে ব্যাংকের যে লোন বুকটা আপনি ক্লিন করবেন, সেই অপশনটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে, পলিসি মেকারদের কাছে অলমোস্ট ঠিক আছে, সলিউশন নাই। বাংলাদেশ ব্যাংকের কাছে হয়তো বা অপশন নাই, কিন্তু যারা নিয়মিত ঋণ গ্রহীতা, যারা রেগুলার সুদ দিয়ে যাচ্ছে, তাদেরকে কোনো মানে তারা এই সুযোগের আওতায় নেই, বা এটা সম্ভব না আসলে এই সুযোগ তাদেরকে দেওয়া। সেক্ষেত্রে যারা খেলাপি হয়ে গেছে অনেক বছর, যারা টাকা দিতে পারছে না, ব্যাংকের টাকা ঠিকমতো পরিশোধ করেনি, তো দুইটা দিক থেকে একটা কনফ্লিক্ট হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আছে, যে যারা নিয়মিত ঋণ গ্রহীতা তারা আসলে তারা কিন্তু খুবই ক্ষুব্ধ এই রকম সিদ্ধান্তে। এটা আসলে কি বার্তা দিচ্ছে? এটা কিন্তু অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। এটার মধ্যে ঝুঁকিও আছে, কারণ এটা যে প্রবলেমটাকে আমরা বলি মরাল হ্যাজার্ড, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। যারা, তার মানে কি, যারা নিয়মিত তাদেরকে আপনি সুবিধা না দিয়ে যারা ডিফল্টার তাদেরকে আমি সুবিধা দিচ্ছি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে ইনডিরেক্টলি তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে যারা নিয়মিত টাকা পরিশোধ করছেন। সেটা অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ একটা ঝুঁকিও আছে। তার মানে বারবার যদি এই জিনিসগুলো করা হয়, এটা হয়তো অনেক মানুষকে ডিফল্টার হতে উৎসাহিত করবে, যে কোনো না কোনো সময় হয়তো একদমই তাই, সেটাই কিন্তু বলছে বেশিরভাগ ক্ষেত্রে, যে যারা খেলাপি তাদেরকে পানিশমেন্ট না দিয়ে আসলে রিওয়ার্ড দেওয়া হচ্ছে এক ধরনের। কবেকার খেলাপি সেটা সে কোনো ধরনের সুদ বাদেই এককালীন টাকা দিয়ে মওকুফ করতে পারবে, মানে এটা আসলেও একটা কনফ্লিক্ট হওয়ার মতো বিষয়। আমরা আরেকটা বিষয় আজ দেখলাম, সরকারের ব্যাংক ঋণের পরিমাণটা বেড়েছে, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক বলছে এটাতে আসলে তেমন কোনো ঝুঁকি তারা দেখছে না, কারণ ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত তারল্য আছে। আপনার কাছে কি মনে হয়? দেখুন, ব্যাংক বড় করছে, সরকার বড় করছে, প্রয়োজনে হয়তো বড় করতে হবে, বাট এটা যথাসম্ভব লক্ষ্যমাত্রার মধ্যে রাখতে হবে। লক্ষ্যমাত্রার মধ্যে না রাখলে ব্যাংকের কাছে লিকুইডিটি আছে, সেজন্য আমি সেটাকে সরকারের কাছে যেতে হবে। তার মানে আসল ব্যাংকের যে উদ্দেশ্য, ক্রাউডিং আউট যেটা আমরা বলি, তাহলে তো প্রাইভেট ইনভেস্টমেন্ট বা অন্য জায়গার জন্য টাকা আমাদের কাছে থাকছে না। আমরা তো এমনিই জানি যে যেহেতু অলরেডি ডিফল্টের কারণে বা বিভিন্ন কারণে ব্যাংকগুলোর ক্ষেত্রে লিকুইডিটির একটা প্রবলেম আছে। কোন অর্থে প্রবলেম? আপনি ডিমান্ড, যে ডিমান্ড, সেই ডিমান্ড বা ওভার কশাস অ্যাপ্রোচের কারণে হলেও যে ডিমান্ড থাকা উচিত, যে পরিমাণ প্রাইভেট সেক্টরে লোন যাওয়া উচিত, সেক্ষেত্রে তো একটা গ্যাপ আছেই। সুতরাং এইটা এত স্ট্রেট ফরওয়ার্ড বলার কোনো কারণ নাই যে লিকুইডিটি আছে বলেই ব্যাংক সেখান থেকে আমরা চাইবো ব্যাংক থেকে বড়ইংটা একটু লো লেভেলেই থাকতে, প্রাইভেট ইনভেস্টমেন্টটাকে উৎসাহিত করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আহসান ভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। দর্শক, খেলাপি ঋণ নিয়ে আমরা কথা বলছিলাম বিআইবিএম এর অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিবের সঙ্গে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমায় দেশের বাজারেও কমছে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি 12 কেজি বোতলজাত এলপিজির দাম 357 টাকা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। একই সঙ্গে কমানো হয়েছে অটো গ্যাসের দামও। নতুন মূল্য সন্ধ্যা 6টা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে বিআরসি চেয়ারম্যান জালাল আহমদ। নতুন ঘোষণায় অটো গ্যাসের দাম লিটার প্রতি 86 টাকা 93 পয়সা থেকে কমিয়ে 70 টাকা 40 পয়সা নির্ধারণ করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিআরসি। ইরান এবং যুক্তরাষ্ট্রে একটা চুক্তি সই হয়েছে, কিন্তু হরমুজ এখনো মুক্ত হয় নাই, এবং 2 দিন বা 3 দিন আগেও সেখানে মানে সংঘাত হয়েছে। এখনো মাইন আছে হরমুজে, যেখানে ইন্স্যুরেন্স এখনো কমে আসে নাই। তো আমরা কমাচ্ছি এটা, আমার মনে আছে ভালো করে যে 120-এ ছিল এটা, যেখান থেকে আমরা 250-এ লাভ দিয়ে গিয়েছিলাম, মূলত সাপ্লাই চেইনটা যেন অক্ষুণ্ণ থাকে। দেশের প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহে বইছে সুবাতাস। সদ্য শেষ হওয়া 2025-26 অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যার পরিমাণ 35.56 বিলিয়ন মার্কিন ডলার। এ ধারা বজায় রাখতে মালয়েশিয়ার মতো বড় বড় শ্রমবাজার উন্মুক্ত করা, দক্ষ জনশক্তি তৈরি এবং হুন্ডি প্রতিরোধে সরকারকে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংতুরামিতি রিপোর্ট। প্রিয়জনদের মুখে হাসি ফোটানো আর বুক ভরা স্বপ্ন নিয়ে প্রতি বছর হাজারো মানুষ পাড়ি জমায় দূর প্রবাসে। মাথার ঘাম পায়ে ফেলে কারখানার যান্ত্রিক কোলাহলে তারা মজবুত করেন দেশের অর্থনীতির ভিত। কষ্টার্জিত অর্থ পাঠিয়ে নতুন রেকর্ড গড়লেন রেমিটেন্স যোদ্ধারা।
সদ্য বিদায়ী 2025-26 অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ 35.56 বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 5 বিলিয়ন ডলারের বেশি। পরিসংখ্যানে দেখা যায় 2023-24 অর্থ বছরে 23.91 বিলিয়ন এবং 2022-23 অর্থ বছরে 21.61 বিলিয়ন ডলার রেমিটেন্স আসে। এর আগে করোনার মধ্যে 2020-21 অর্থ বছরে রেকর্ড 24.77 বিলিয়ন ডলার পাঠান প্রবাসীরা। তবে এবার সব রেকর্ড ভেঙে 35 বিলিয়ন ডলারের মাইলফলক গড়েন তারা। প্রবাসী আয়কে দেশের অর্থনীতি টেকসই করা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করার অন্যতম মাধ্যম হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটি তো সেখানেও এটা ভূমিকা পালন করেছে এবং একই সঙ্গে এই বৈদেশিক মুদ্রার যে বিশাল একটা রিজার্ভের মধ্যে তৈরি হয়েছে প্রায় 37 বিলিয়ন ডলারের মতো আমাদের এখন আসলে গ্রস রিজার্ভ, তো প্রায় 32 বিলিয়ন ডলারের মতো আমাদের নেট রিজার্ভ। তো এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আসলে রেমিটেন্স প্রভাব। রেমিটেন্স আয় বাড়াতে বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরি, বড় বড় শ্রমবাজার উন্মুক্ত করা সহ নানা পরামর্শ দিয়েছে তারা। আমাদের রাজনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক মাধ্যম দিয়ে আমাদের বন্ধ বাজারগুলোকে খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে রেমিটেন্সের প্রভাবটা যদি আমাকে বৃদ্ধি করতে হয় তাহলে আমাকে দক্ষ মানব সম্পদ তৈরি করে বাইরে রপ্তানি করতে হবে। যথাযথ নীতিমালার আলোকে রেমিটেন্সের এই জোয়ার ধরে রাখা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। দিয়ে আমাদের বন্ধ বাজারগুলো। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। সদ্য বিদায়ী 2025-26 অর্থ বছরে দেশের রপ্তানি আয়ে দেখা দিয়েছে নেতিবাচক প্রবৃদ্ধি। আগের অর্থ বছরের তুলনায় রপ্তানি আয় কমেছে 0.58%, নেমে এসেছে 48 বিলিয়ন মার্কিন ডলারে। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। তথ্য অনুযায়ী বিশ্ববাজারে তৈরি পোশাকের চাহিদা কমে যাওয়া, ভূ রাজনৈতিক সংঘাত, চলমান যুদ্ধ এবং ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রভাবে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ায় রপ্তানিতে এ পতন ঘটেছে। এর আগের 2024-25 অর্থ বছরে দেশের পণ্য রপ্তানি 8.58% প্রবৃদ্ধি অর্জন করে 48.28 বিলিয়ন ডলার আয় করেছিল। 2025-26 অর্থ বছরের জন্য সরকারের নির্ধারিত 55 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে চলতি 2026-27 অর্থ বছরের জন্য 58 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় লক্ষ্যমাত্রা নির্ধারণের সুপারিশ করেছে ইপিবি। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 148 ফ্লাইটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে বিমানটির কার্গো হলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে 160টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় 19 কেজি এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। অভিযানটি পরিচালনা করে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কার্গো হলে কিভাবে এগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে। চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচির মুনাফার হার নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 মাস সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকবে। ফলে আগামী 6 মাস আগের হারেই মুনাফা পাবেন সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা। এতে স্কিমের ধরন অনুযায়ী মুনাফার সর্বোচ্চ হার হবে 11.82% থেকে 11.98% পর্যন্ত। চলতি বছরের জুলাই ডিসেম্বর সময়ের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে যে সুদহার ছিল আগামী জুলাই-ডিসেম্বর সময়েও তা একই হার এবং একই শর্তে অব্যাহত থাকবে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে বিদ্যমান উক্ত সুদহার থাকার বিষয়টি 1 জুলাই থেকে কার্যকর হবে। ব্যাংক টু ব্যাংক ডিজিটাল লেনদেন আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। জাতীয় পেমেন্ট সুইস বাংলাদেশ প্ল্যাটফর্মে বাংলা QR কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে ডিসকাউন্ট রেট বা সেবা ফির সর্বনিম্ন হার ভ্যাট সহ 1% নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে অন্যান্য ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত রেখে শুধু বাংলা QR কোড ভিত্তিক মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে সর্বনিম্ন হার নির্ধারণ করা হয়েছে। ব্যাংক, হিসাব, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বাংলা QR এর মাধ্যমে পেমেন্ট গ্রহণে ভ্যাট সহ সর্বনিম্ন 1% MDR আদায় করতে পারবে।
এবার দেখে নেব পুঁজিবাজারে আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি। সপ্তাহের শেষ কার্য দিবসে ডিএসসির লেনদেন আজ ডিএসসিতে ডিএসইএক্স সূচক 18 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5743 পয়েন্টে। এছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 163টির, কমেছে 185টির, অপরিবর্তিত রয়েছে 46টির দর। লেনদেনও কমেছে 134 কোটি 11 লাখ টাকার মতো, লেনদেন হয়েছে 1439 কোটি 54 লাখ টাকা। এছাড়া ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ছিল সমরিত হসপিটাল লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল মালিক স্পিনিং মিলস পিএলসি। টপ লুজার যদি আমরা দেখি, প্রথম অবস্থানে ছিল রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ন্যাশনাল ফিড মিল লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল আজিজ পাইপস লিমিটেড। সিএসসি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যদি দেখি, সার্বিক সূচক আজ কমেছে 42 পয়েন্ট, কমে দাঁড়িয়েছে 15,407 পয়েন্টে। এছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 110টির, কমেছে 94টির, অপরিবর্তিত রয়েছে 27টির দর, লেনদেন হয়েছে 60 কোটি 36 লাখ টাকার। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার যদি আমরা দেখি, ইউএস ডলার কিনতে আজ খরচ হয়েছে 123 টাকা 65 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 65 পয়সায়। পাউন্ড কিনতে খরচ হয়েছে 168 টাকা 81 পয়সা, বিক্রি হয়েছে 161 টাকা 53 পয়সা। ইউরোর ক্রয় মূল্য ছিল 145 টাকা 55 পয়সা, বিক্রি হয়েছে 140 টাকা 4 পয়সায়। জাপানি ইয়েন কিনতে আজ খরচ হয়েছে 81 পয়সা, বিক্রি হয়েছে 72 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ছিল 33 টাকা 32 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 55 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল 30 টাকা 75 পয়সা, বিক্রি হয়েছে 29 টাকা 85 পয়সায়। এছাড়া যদি আমরা দেখি, সিঙ্গাপুরি ডলার কিনতে আজ খরচ হয়েছে 98 টাকা 85 পয়সা, বিক্রি হয়েছে 94 টাকা 31 পয়সা। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 38 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 22 পয়সায়। চাইনিজ ইয়েনের ক্রয় মূল্য ছিল 20 টাকা 2 পয়সা, বিক্রি হয়েছে 18 টাকা 2 পয়সায়। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।